আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হত্যার বিচার কি আদৌ হবে? প্রশ্ন ওসমান হাদির স্ত্রীর। জানাবো কার পথের কাঁটা ছিলেন মুসাব্বির। নেপথ্যে যে কারণ জানাবো। আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির। ট্রাম্পকে নিয়ে মজা করছে মালয়েশিয়ারা। এবং সর্বশেষ জানাবো বাউফলেই বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হত্যার বিচার কি আদৌ হবে? প্রশ্ন ওসমান হাদির স্ত্রীর। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শাম্পা। সেখানে প্রশ্ন তুলেছেন, কেন ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক দিচ্ছে না। দুপুর 2:40 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক দীর্ঘ পোস্ট দিয়েছেন। ওসমান হাদিকে নিয়ে দেওয়া রাবেয়া ইসলাম শাম্পার পোস্ট হুবহু তুলে ধরা হল। ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রামের ডাক কেন দিচ্ছে না? প্রথমত, বিচার হবে না এই শব্দটাকেই মাথায় আনা যাবে না। বিচার হতেই হবে, সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদি বিপ্লবী বীরেরা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানে তার বক্তব্যে রবীন্দ্রনাথের দুটি লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে। তাই যুক্তি তর্ক ব্যাখ্যা কিছুই টানছে না, শুধু এতটুকু বলা। আপনি বা আপনারাও জানেন কেন সব সহজে হচ্ছে না। জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই, সংগ্রাম। তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদি নিজের বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছা হলো আমার। প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান ফিন্নাস। পোলাপানগুলারে বেতন দেই না, ঠিকইভাবে খাবারও খেতে পারে না। কাজের জন্য নিঃস্বার্থভাবে আমার সঙ্গে লেগে থাকে। ওদের ভবিষ্যতের চিন্তা ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার। আপনারা যারা ওসমান হাদিরে শুধু তার কথা শুনে ভিডিও দেখে তাকে এত ভালোবাসেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলোর মনের অবস্থা কি এখন? যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে? ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোরে নিয়ে কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। দাসত্বই যে জমিনের নিশ্চয় নিয়তি, লড়াই সেখানেই সর্বোত্তম ইবাদত। শহীদ শরীফ ওসমান বিন হাদি। কার পথের কাঁটা ছিলেন মুসাব্বির? নেপথ্যে যে কারণ। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় 4 আসামি গ্রেপ্তার হয়েছেন। আসামিদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ ক্লু বের হয়েছে। এছাড়াও দলের নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া গেছে বিস্ফোরক তথ্য। তদন্তের স্বার্থে এ মুহূর্তে সবকিছু প্রকাশ করতে চাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে খোঁজ নিয়ে জানা যায়, বহুল আলোচিত এই খুনের ঘটনায় প্রভাবশালী এক ব্যক্তির গোপন আস্তানা থেকে বের হয়ে 5টি অগ্নিঅস্ত্র। ঘটনায় অন্তত 15 দিন আগে এসব অস্ত্র বের করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহার করা হয় 2টি, আর 3টি অস্ত্র রাখা হয়েছিল ব্যাকআপ হিসেবে। ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এসব অস্ত্রের কোনো হদিশ পাচ্ছে না আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। আরও জানা যায়, মুসাফির হত্যার সাইদিশে ছিল শীর্ষ পর্যায়ের এক রাজনৈতিক নেতারাও। হত্যাকাণ্ডের পরিকল্পনার বিষয়টি তিনি আগে থেকে জানলেও এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেননি। প্রকারান্তরে সহযোগিতা করেছেন প্রভাবশালীকেই। কারওয়ান বাজার সহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, দখল সহ একছত্র আধিপত্য বিস্তারে প্রভাবশালীর গলার কাটা হয়ে উঠেছিলেন মুসাব্বির। আড়ালে থাকা ওই প্রভাবশালী যাবতীয় কর্মযজ্ঞের নেতৃত্ব দেন স্থানীয় এক ব্যক্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সিদ্ধহস্ত অপর এক ব্যক্তি। এই দুজন হলেন প্রভাবশালী বিশ্বস্ত সহচর। এছাড়াও মিশন বাস্তবায়নে বিভিন্ন স্তরে প্রকাশ্যে ও গোপনে সক্রিয় ছিল অনেকেই। প্রভাবশালী ব্যক্তির বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ব্যক্তি অত্যন্ত সতর্কতার সঙ্গে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে টার্গেটকে ঘায়েল করে থাকেন। মিশনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্লু রাখতে চান না। অস্ত্র হাত বদলে তিনি সবসময় অনুসরণ করেন কাটআউট পদ্ধতি। গোপন আস্তানা থেকে শুটার পর্যন্ত কয়েক হাত ঘুরে অস্ত্রগুলো আসে। অস্ত্র হাত বদলের সময় সংশ্লিষ্টদের চেহারা ঢেকে রাখা হয়। এ কারণে একজন আরেকজনকে চিনতে পারে না। বাহকরা অস্ত্রের গন্তব্য বা ব্যবহারের উদ্দেশ্য টের পান না। মুসাফির হত্যায়ও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। একইভাবে তার সিদ্ধহস্ত পরিচয় রেখেছেন। কিলিং মিশন শেষে অস্ত্রগুলো ফের ফিরে গেছে আস্তানায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও এর জড় ভাঙতে পারেননি।
গোয়েন্দারা প্রভাবশালীর গোপন আস্তানার হদিশ এখনও না পেলেও একাধিক সূত্র জানিয়েছে রাজধানীর পার্শ্ববর্তী একটি এলাকায় প্রভাবশালীর এক সহযোগীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি সেখানে বিভিন্ন সময় রাত্রি যাপন করেন। বেশিরভাগ সময় তিনি বিদেশে অবস্থান করেন। যখন দেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটে ওই সময় তিনি দেশে থাকেন না। ঘটনা ঘটার পর যেন কেউ তাকে সন্দেহ না করতে পারেন সেজন্য তিনি ওই সময় দেশের বাইরে অবস্থান করেন। দেশের বাইরে যাওয়ার আগেই তিনি সব পরিকল্পনা চূড়ান্ত করে যান। মুসাফির হত্যার সময়ও তিনি সম্ভব বিদেশে ছিলেন। তিনি দেশে থাকলে রাজধানীর অদূরে অবস্থিত তার সহযোগীর ব্যবসা প্রতিষ্ঠানে বেশিরভাগ সময় কাটান। গত 7ই জানুয়ারি রাত 8:30টার দিকে কারওয়ান বাজারের বিপরীতে স্টার কাবাবের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান চালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ওরফে মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সন্ধ্যায় বলেন, আমাদের তদন্তে 2 জন শুটারের মাধ্যমে 2টি অস্ত্র ব্যবহারের তথ্য পাওয়া গেছে। অস্ত্রগুলো উদ্ধার এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির। ট্রাম্পকে নিয়ে মজা করেছেন মালয়েশিয়ারা। মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশিয়ারা। অনেকেই ঠাট্টা করে বলছেন, আমাদের দেশে কোনো তেল নেই। ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ার কুনজর না দেয়। কুয়ালালামপুরে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা 2016 সালের একটি চমকপ্রদ স্যাটেলাইট ছবি পোস্ট করে। ছবিটিতে মালয়েশিয়ার আকাশে বিশাল মেঘের ভেতর দিয়ে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে দূতাবাস লেখে, মালয়েশিয়া তোমাকে কখনো এতটা ইলেকট্রিক দেখায়নি। পোস্টে আরও বলা হয়, এই উজ্জ্বল সাদা আলো শহরের বাতি নয়, এগুলো হলো ঝড়ের ভেতরে সংঘটিত বিশাল বজ্রপাত। এই দৃষ্টিকোণ থেকে না দেখলে আমরা ভুলেই যাই যে আমরা এক জীবন্ত শ্বাস নেওয়া গ্রহে বাস করি। ঝড়ের নিচে থাকুন বা ওপর দেখুন, দৃশ্যটা অসাধারণ। নিরীহ ভঙ্গির এই পোস্ট অনলাইনে আত্মবিদ্রুপমূলক রসিকতার ঢেউ তুলেছে। অনেক মালয়েশিয়া মজা করে ওয়াশিংটনের অনুরোধ করেছেন যেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার ওপর হামলার পর তাদের দেশের দিকে নজর না দেয়। ফেসবুকের ওই পোস্টে সবচেয়ে বেশি লাইক পাওয়া একটি মন্তব্যে লেখা হয়, অনুগ্রহ করে আপনার প্রেসিডেন্টকে বলবেন, আমাদের কোনো তেল নেই, আমাদের কাছে শুধু সাজি রান্নার তেল আছে। কিন্তু ব্যবহারকারী মালয়েশিয়াকে অনুন্নত দেশ হিসেবে দেখানোর প্রচলিত স্টেরিওটাইপ নিয়েও ঠাট্টা করেন। একজন লেখেন, আপনি দেখতে পাচ্ছেন আমরা জঙ্গলে থাকি, শরীর গরম রাখতে আগুন জ্বালাই। আরেকজন বলেন, আমাদের কোনো শহর নেই, আমরা সবাই গাছে থাকি। আলিফ সাজালি নামের এক ব্যবহারকারী লেখেন, প্রিয় ট্রাম্প, আমরা জঙ্গলে থাকি, কোনো তেল নেই, শুধু বাঘ আর কুমির। মহুদ রাফি মেরুসিন লেখেন, মালয়েশিয়ার কোনো অপরিশোধিত তেল নেই, আমাদের কাছে শুধু প্রচুর পাম অয়েল আর বজ্রঝড়। ইনস্টাগ্রামেও একই ছবি নিয়ে শত শত মন্তব্য জমা পড়ে। কেউ কেউ উদ্বেগের সঙ্গে প্রশ্ন তুললেন, আমরাই কি পরবর্তী ভেনেজুয়েলা? আরেকজন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে লেখেন, আপনি চাইলে ব্রুনেই বা সিঙ্গাপুর বেছে নিতে পারেন। কিন্তু কিছু মন্তব্যে নজরদারি ও হস্তক্ষেপ নিয়েও খোঁজা দেওয়া হয়। ইনা আবাদ রহমান নামের এক ব্যবহারকারী লেখেন, কোনো পূর্বাভাস ছাড়াই যুক্তরাষ্ট্রের দূতাবাস মালয়েশিয়া স্যাটেলাইট ছবি প্রকাশ করাটা বেশ অদ্ভুত। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির তেল অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে তেল নিয়ে এমন রসিকতা করছেন মালয়েশিয়ার নাগরিকেরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল ক্ষেত্র দখল করবে এবং সেখানকার তেল ব্যবহার করবে। তিনি আরও বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রকে 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেল সরবরাহ করবে। এরপর ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডের দখলের ইচ্ছা প্রকাশ করেন এবং হুঁশিয়ারি দেন, তারা চাইলেও বা না চাইলেও যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ে কিছু একটা করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।